আলাইকুম। আজকে প্রসঙ্গ হচ্ছে ভারত এবং বাংলাদেশ প্রসঙ্গ। তো এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কারণ এখন বর্তমান যে প্রসঙ্গ সেটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের একটা খুব বাজে একটা সম্পর্ক তৈরি হচ্ছে বা হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। খুবই বাজে একটা পরিবেশ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো কিছু কথা না বললেই নয়। সেটা হচ্ছে, দেখেন যে আওয়ামী লীগ সরকারের সময় প্রবৃদ্ধির তথ্য 3.5% পয়েন্টে বৃদ্ধি করে উপস্থাপন করা হয়েছে। এটা হচ্ছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যর মতে। গত আওয়ামী লীগ একটা ফেক উন্নয়নের ফানুস সরিয়ে মেগা প্রজেক্টকে ক্যামোফ্লেজ করেছে। কিসের জন্য? শুধুমাত্র দুর্নীতির জন্য। পরিবারের 8 হাত ভরে দুর্নীতি করে টাকা পাচার করেছে। দুর্নীতির জন্য ভারতের মোদির আছে আদানি, আমেরিকার ট্রাম্পের জন্য তৈরি হচ্ছে এলন মাস্ক, আর শেখ হাসিনা ছিল একাধিক বলতে আপনারা ইতিমধ্যে জেনেছেন, যেমন এস আলম, সালমান এফ রহমান, আজিজ খান। দুর্নীতি করতে করতে দেশের রিজার্ভ ও ব্যাংক খাতকে একেবারে তলানিতে নামিয়ে ফেলেছিল। এসব তো গেল আর্থিক দুর্নীতি। শেখ হাসিনার হাতে ভোটারবিহীন ফেক নির্বাচন করতে গিয়ে পুলিশ, হামলা, বুদ্ধিজীবী, রাজনীতিবিদদের ব্যবহার করতে হয়েছে। এসব করতে গিয়ে দেশের পুলিশ, আমলা, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের চরিত্র নষ্ট করে ফেলা হয়েছে। ফলস্বরূপ কী হয়েছে? একটি দেশের পুলিশের প্রধানকে পালিয়ে যেতে হয়েছে, একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে পালিয়ে যেতে হয়েছে, এমনকি দেশের প্রধান মসজিদের ইমামকে পালিয়ে যেতে হয়। আমি চারিদিকে কেবল দুর্নীতিবাজ, মিথ্যুক আর চাপাবাজ দেখি। তারা দেশের স্বার্থের চেয়ে দলকে এবং নিজের স্বার্থকে বড় করে দেখেছিল। এরকম পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিবাজ একটা রেজিমকে এতগুলো বছর ক্ষমতায় রাখতে বিশাল ভূমিকা রেখেছে ভারতের ধর্মান্ধ বিজেপি সরকার। তারা দেখেছে বাংলাদেশের সরকার যত বেশি তাদের উপর নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট হবে, তারা তত বেশি লাভবান হবেন, এবং হয়েছেও তাই। আওয়ামী লীগ সরকার 2 হাত ভরে কেবল ভারতকে দিয়ে গিয়েছে। কারণ কি? কারণ তাদের এটা দিতে হয়েছে, তারা বাধ্য। এই দেওয়া ছিল ক্ষমতায় থাকতে পারার মাসুল, বা আমরা যেটাকে বলি মাসোহারা। শেখ হাসিনা নিজে পর্যন্ত মাঝে মাঝে মুখ ফসকে বলে ফেলতো যে আমরা ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। বিনিময়ে ভারত বাংলাদেশকে তেমন কিছুই দেয়নি। শুধু না, উল্টো অপশাসনের মদদ দিয়েছে, দুর্নীতির মদদ দিয়েছে, গণতন্ত্র হরণে মদদ দিয়েছে। ভারত কেবল আওয়ামী লীগ নামক দলের সাথে বন্ধুত্ব করেছে, কখনো বাংলাদেশের আপামর মানুষের সাথে বন্ধুত্ব করতে চায়নি। তারা ধরেই নিয়েছে আওয়ামী লীগের বাহিরে যারা, তারা সব ভারত বিরোধী। বাংলাদেশের সাথে বন্ধুত্ব না করে দল আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করতে গিয়ে সাময়িক অনেক লাভবান হয়েছে ভারত। কিন্তু ভারতের কূটনৈতিক ব্যর্থতা হচ্ছে যে তারা বুঝতে ব্যর্থ হয়েছে যে এটা দীর্ঘমেয়াদে কেবল তাদের ক্ষতিই বয়ে আনবে লাভের চাইতে। এখনও তারা ভুলের ঘোরে বসবাস করছে। এখনও তারা হাসিনাকেই বাংলাদেশ ভাবছে। শেখ হাসিনাকে প্রোটেকশন দিতে গিয়ে তাদের পুরো মিডিয়া এখন প্রোপাগান্ডা চালাচ্ছে। এটা যে দীর্ঘমেয়াদের তাদের আরও ক্ষতি বয়ে আনবে, এইটাও বুঝতে পারছে না। তাদের বুঝতে হবে শেখ হাসিনা আর ফিরে আসবে না। এদেশের মানুষের মনে তার কোনো স্থান নেই। শেখ হাসিনা কখনো দেশকে ভালোবাসেনি। দেশকে যদি ভালোবাসতো তাহলে ফেক উন্নয়নের ফানুস না উড়িয়ে সত্যিকারের উন্নয়নে নজর দিত। সেটা কি? সেটা হলো শিক্ষায় উন্নয়ন। পৃথিবীর যত দেশ তৃতীয় বিশ্বের দেশ থেকে উন্নত দেশ হয়েছে, তাদের রেকর্ড দেখলেই স্পষ্ট হওয়া যাবে যে শিক্ষায় উন্নয়ন ঘটিয়ে উন্নত মানুষ তৈরি করতে হয়, তারপর সেই উন্নত মানুষ দিয়ে উন্নত দেশ গড়তে হয়। তো এটা কি আমরা করতে পেরেছি? পারিনি।
আর ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে বিজেপি মানে ভারত নয়, আর বাংলাদেশে আওয়ামী লীগ মানে বাংলাদেশ নয়। এইটা আমাদেরকে বুঝতে হবে। তো ইন্ডিয়াতে কি হয়েছে? ইন্ডিয়াতে ভারত মোদি আর কি, ভারত নয়, মোদি হাসিনাকে প্রশ্রয় দিয়েছে। ভারতের সকল জনগণের মানুষের এটা সম্মতি ছিল না, অথচ আমরা ভারত ও বাংলাদেশ দুই দেশের মানুষ বা দুই বাংলার বাঙালি সমাজ মিডিয়ার মাধ্যমে নিজেদের দোষারোপ করে চলেছি, শত্রু ভাবতে শুরু করেছি। এটাই বোধহয় পৃথিবীর চরম পরিহাস ও ইতিহাস। যেমন আমরা একসময় পড়েছিলাম, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখ আগ্রায় প্রাণ যায়। বহুকাল আগে রাজারা ময়দানে নেমে যুদ্ধ করত, রক্তাক্ত হতো, অনেকের প্রাণ নাশ হতো। এখন তো রাজারা নিরাপদ দূরত্বে থাকেন, সৈন্যরা মিসাইল ছুঁড়ে মারে, জনগণ উল্লসিত হয়ে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ছে, সমাজের মাধ্যমে গালাগালি মন্দ কাজে জড়িয়ে পড়ছে, আর ফেক নিউজে ভিডিওর বন্যা বয়ে যাচ্ছে ঘি আগুন ঢালার মতো। মোদি ও বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে আলোচনার মাধ্যমেই হাসিনা ভারতে আশ্রয় পেয়েছে, এটা অবশ্যই দিবালোকের মতো স্পষ্ট। এই বিষয়টা কখনোই অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ এখন আমরা তো এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার। প্রথমে হয়তো অনেকটা সবাই পরিষ্কার ছিল না, কিন্তু এই বিষয়টা এখন অনেকটাই ক্লিয়ার। বর্তমানে যে অবস্থা হচ্ছে সেটা হচ্ছে যে চারিদিকে এত ঘৃণা ছড়ানো হচ্ছে, আবার সেটাও ফেক সংবাদকে কেন্দ্র করে। এটা কেবলমাত্র আরও বেশি ঘৃণা ও বিদ্বেষ তৈরির জন্য। তা দেখে খুবই খারাপ লাগছে। ইন্ডিয়া কেন এটা করছে? ভারতের সংবাদ মাধ্যম দেখলে মনে হয় বাংলাদেশের হিন্দুরা প্রচণ্ড নির্যাতনের শিকার হচ্ছে, অথচ মোটেও সেটা সত্যি নয়। শেখ হাসিনার আমলেও কি হিন্দুরা নির্যাতনের শিকার হয়নি? অবশ্যই হয়েছে, কিন্তু তখন সবাই চেপে যেত, আর এখন চেপে যাচ্ছে না বা যায় না। ধর্ম যে দেশের রাজনীতির হাতিয়ার, সেখানে সংখ্যালঘুরা ভালো থাকে না, সেটা ভারতই হোক আর বাংলাদেশই হোক। বাংলাদেশ সম্পর্কে ভারতের মানুষের ভুল ধারণাই বেশি। যারা অন্ধ হিন্দুত্ববাদী তাদের কথা তো ছেড়েই দিলাম, এমনকি যারা মোটামুটি চিন্তাভাবনা করে তাদের মধ্যেই দেখেছি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান মানেই খুবই উগ্র। কেবলমাত্র ধর্মের কারণেই তারা ভারত বিদ্বেষী, এবং ওপারে হিন্দুদের অবস্থা খুবই খারাপ, এই রকম তারা ভাবে। কিন্তু দুটো তথ্য তারা কখনো ভাবেনি, ধর্মের কারণে বিদ্বেষী হলে নেপালে তো সংখ্যাগরিষ্ঠ হিন্দু, তারা তাহলে ভারতকে পছন্দ করে না কেন? একটা প্রতিবেশী দেশের সাথেও ভারতের সম্পর্ক ভালো নেই কেন? আচ্ছা, এটা তো গেল। এবার দ্বিতীয় কথাই বলি। যতদূর জানি বাংলাদেশে হিন্দুরা জনসংখ্যার 8% থেকে 9%, আর এটা হলে সরকারি চাকরিতে তাদের উপস্থিতি কিন্তু 30%-এর বেশি। উচ্চপদস্থ চাকরিতে তাদের উপস্থিতি দেখার মতো, বিশেষ করে সচিবালয়ে। ভারতে মুসলমানরা জনসংখ্যায় 15%, কিন্তু সরকারি চাকরিতে তাদের উপস্থিতি 7%। এই জায়গাগুলো তারা কখনো দেখেননি। এই মুহূর্তে মিডিয়াগুলো যেভাবে হাওমাও করে চিৎকার করে খবর দিচ্ছে, গেল গেল সব গেল, তাতে ভারতের জনতা ভীষণভাবে প্রভাবিত হয়েছে। এমনকি জুলাই আগস্টের এত বড় গণ আন্দোলনকেও তারা ইসলামী মৌলবাদীদের ষড়যন্ত্র মনে করছে। ওপারের হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে সমর্থন করে বিরাট ভুল করে। তারা মনে করে মোদি গিয়ে তাদের বাঁচিয়ে দেবে এবং তারা জমিদার হয়ে উঠবে, কিন্তু বোঝে না জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি কি ভয়াবহ একটা জিনিস, এবং যারা এগুলো হাতে নিয়ে খেলে তারা কিভাবে মানুষকে হাতের তাস বানিয়ে চরম সর্বনাশ করে ছেড়ে দেয়। বাঁচানো তো দূরে থাক, বরং এপারে হিন্দুদের ভোট পাবার জন্য তাদের চরম বিপদের মুখে ঠেলে দিয়ে কুমিরের কান্না কাঁদবে। তাই ওদের বুঝতে হবে, প্রতিবেশী মুসলমানদের সঙ্গে বৈরিতা করে তারা কোনোদিনই ভালোভাবে বাঁচতে পারে না। তাদের বাঁচাতে পারে প্রতিবেশী মুসলমানরাই, বহু দূরের ভারত নয়। 71 বিহারীদের মতো যেন ভুল না হয়।
এবারে শেখ হাসিনার উন্নয়ন প্রসঙ্গে কথা বলি। দুই বাংলা এমন দুর্নীতিতে ভরেছে যে আর বলার মুখ নেই। বাঙালি জাতির সম্মান আর অবশিষ্ট নেই। একটি প্রবাদে আছে, কুটুমের তরে মারে হাঁস, গোষ্ঠী শুদ্ধ খায় হাঁস। বাড়ির পোষা হাঁস আছে, সবাইকে সেই বাড়ির লোক দেখিয়ে বেড়ায় পোষা হাঁস কত প্রিয়, কত ভালোবাসে তারা হাঁসটিকে। কিন্তু ভিতরে ভিতরে মেরে মাংস খাবার জন্য জিভ লক লক করে, চক্ষু লজ্জার খাতিরে পারে না। হঠাৎ সুযোগ এসে গেল, বাড়িতে হুট করে আত্মীয় এসেছে, হাঁস মারার অজুহাত তৈরি হয়ে গেল। লোককে বলল, হঠাৎ আত্মীয় এসে গেছে, এখন খাওয়াবো কি, তাই তো হাঁস মারতে বাধ্য হলাম। কিন্তু খাবার সময় আত্মীয় শুধু নয়, গোষ্ঠী শুদ্ধ সবাই বসে পড়ল খেতে। ওদের উন্নয়ন হচ্ছে এই হাঁস, নিজের দলের লোককে ঢেলে খেতে দেওয়া। তবে প্রকৃতির বিচার বড়ই মারাত্মক, কারণ শেখ হাসিনা এক চুক্তি স্বাক্ষর করেছিলেন ভারত সরকারের সঙ্গে। কোনো ভারত বিরোধিতা বাংলাদেশের মাটিতে প্রশ্রয় দেওয়া হবে না, কিন্তু অন্যদিকে বাংলাদেশের কোনো অপরাধীকে ভারত আশ্রয় দেবে না, বাংলাদেশের হাতে তুলে দেবে। তা 100 রকমের অপরাধের অপরাধী হয়েও, এমনকি গণহত্যায় অভিযুক্ত হয়েও তিনি তো নিজেই এখন ভারতে আশ্রিত। এবার তার নিজের হাতে স্বাক্ষর করা চুক্তিটি মানা হবে নাকি? যেহেতু এই চুক্তিটি তার নিজের হাতেই করা, তাই মানাটা উচিত ছিল বলে মনে করি। তো এটাই হচ্ছে ভারত আর বাংলাদেশের সম্পর্ক। আপনারা গভীরভাবে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কি বোঝাইতে চাইছি। এটাই হলো আমার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।